সেই ছোটবেলা থেকে আমরা সমাস শিখে আসছি, তারপরে সমাস আমাদের কাছে একটা দুর্বোধ্য টপিক। আজকের ভিডিওতে আমরা খুব সহজে সমাস শিখব এবং এই সমাস কিভাবে পদের মাধ্যমে নির্ণয় করা যায় সেটা কিন্তু আমরা জানবো। সো এইচএসসি স্টুডেন্ট এবং অ্যাডমিশনের যারা আছে তাদের জন্য কিন্তু আজকের ক্লাসটা খুব বেশি উপযোগী। আমরা যদি প্রথমে দেখি যে এই সমাস যে টপিকটা, এই সমাসটা আমাদের নর্মালি পরীক্ষাতে আসে, আমাদেরকে পদ দেয়া থাকে এবং এই পদের মধ্য থেকে আমাদের সমাসটা নির্ণয় করতে হয়। সো আমরা প্রথমেই জানবো যে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মদ্বারয় তৎপুরুষ, অব্যয়ভাব, বহুব্রীহি, এই যে 6 প্রকার সমাস আছে বা প্রধান সমাস 6 প্রকার, এগুলো পরীক্ষাতে আমরা কিভাবে নির্ণয় করব? পদ দেখে। আমরা জানি যে পরীক্ষাতে পদ দেয়া থাকে, অর্থাৎ একটা সমাসের সমস্ত পদটা দেয়া থাকে। মনে রাখবো যে দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান, দ্বন্দ্ব সমাসের মধ্যে উভয় পদ প্রদান। দ্বন্দ্ব সমাসের মধ্যে কোন পদ প্রদান? উভয় পদ প্রদান। যেমন আমি একটু সহজ করে বলি, অর্থাৎ যে সমস্ত পদগুলোতে দুইটা পদে, অর্থাৎ পূর্বপদ পরপদ দুইটা পদকেই বোঝাবে সেটাকে বলা হবে দ্বন্দ্ব সমাস। সাপোজ আমি বললাম যে মা বাবা, আমি বললাম যে মা বাবা। সো এখন যদি প্রশ্ন করা হয় যে মা বাবা বলতে এই যে পূর্বপদ এবং পরপদ এই দুইটার মধ্যে কোন পদটাকে বুঝিয়েছে, আমরা মা বাবা বলতে কেবল মাকে বুঝি নাকি বাবাকে বুঝি? এখন আমাদের সবার উত্তর আসবে যে ভাই মা বাবা বলতে মাকেও বুঝি আবার বাবাকেও বুঝি, তার মানে এখানে দুইটা পদেরই প্রাধান্য পাচ্ছে এবং আমরা জানি যে দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান। আবার আমরা বললাম লাভ ক্ষতি, লাভ ক্ষতি। সো এই যে লাভ ক্ষতিটা বললাম, এখানে লাভ ক্ষতি বলতে দুইটা পদ কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ। সো লাভ ক্ষতি বলতে আমরা লাভকে বুঝি নাকি ক্ষতিকে বুঝি? এখন তোমাদের কাছে এটার উত্তরটা তোমরা দিতে পারবে। তোমরা বলবে যে ভাই না, লাভ ক্ষতি বলতে আমরা লাভকেও বুঝি ক্ষতিকেও বুঝি, ইন্ডিভিজুয়াল কোনোটাকে আমরা কিন্তু এখানে আলাদাভাবে বুঝতেছি না, উভয় পদ প্রদান। মনে রাখবা দ্বন্দ্ব সমাস ব্যতীত বাংলা পৃথিবীতে অন্য কোনো সমাসে উভয় পদ প্রদান থাকে না। তারপর আমি বললাম যে লাভ ক্ষতি, তারপর আমি বললাম যে দোয়াত কলম, আমি বললাম যে দোয়াত কলম। সো দোয়াত কলম তোমরা জানো যে আমাদের কলম আবিষ্কারের আগে এরকম কিন্তু একটা কলম থাকতো এবং এর পাশে কিন্তু কি থাকতো, একটা কালির একটা পট থাকতো বা পাত্র থাকতো যেটাকে বলা হয় দোয়াত, এবং এটা কলম। সো দোয়াত কলম বলতে দোয়াত এবং কলম দুইটাকে কিন্তু বোঝায়। এবং আমরা আরেকটা ফাঁকিবাজি টেকনিক মনে রাখবো যে এই দ্বন্দ্ব সমাসগুলোতে কিন্তু 95% ক্ষেত্রে 95% ক্ষেত্রে কিন্তু হাইফেন থাকবে। কি থাকবে? হাইফেন কিন্তু দ্বন্দ্ব সমাসের সমস্ত পদে কিন্তু থাকবে 95% ক্ষেত্রে। সো মা বাবা, লাভ ক্ষতি, চাচা চাচি, দাদা দাদি, দোয়াত কলম, লাভ ক্ষতি, হ্যাঁ, আয় ব্যয়, জমা খরচ, তারপর তাল তমাল, চা বিস্কুট, শাকসবজি, যে সকল সমাসের মাধ্যমে, যে সকল সমাসের সমস্ত পদে আমরা দেখব যে দুইটা পদই প্রধান, অর্থাৎ উভয় পদের প্রাধান্য থাকবে, এটাকে বলবো আমরা দ্বন্দ্ব সমাস। ঠিক আছে? ওকে, সো আমরা কি করব, এটার বেশ বাক্যে জাস্ট হাইফেনটা উঠিয়ে ও বসিয়ে দেব। যেমন মা বাবা, মা ও বাবা, বেশ বাক্যটা কি হবে? মা ও বাবা। তারপর লাভ ক্ষতি, লাভ ও ক্ষতি। তারপর কি আছে? দোয়াত কলম, দোয়াত কলম। মানে এখানে আমরা কি বসায় দিব? একটা সংযোজক অব্যয় ও বসায় দিব। আচ্ছা, এবার তোমরা দেখো আমরা পড়াবো দ্বিগু সমাস। সো দ্বিগু সমাসে আমরা যে জিনিসটা মনে রাখবো সেটা হচ্ছে যে দ্বিগু সমাসে কোন পদ প্রদান? দ্বিগু সমাসে পরপদ প্রদান। কোন পদ প্রদান? পরপদ প্রদান। সো পরপদ প্রদান সমাসকে আমরা বলবো দ্বিগু সমাস। এখন দ্বিগু সমাসে যে পরপদ প্রদান আমরা কিভাবে বুঝবো? মনে রাখতে হবে দ্বিগু সমাসে আরেকটা টেকনিক আছে। একটা হচ্ছে যে পূর্বপদের সংখ্যাবাচক শব্দ থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে প্লাস, এবং এটার মধ্যে একটা বিশেষ্য পদ থাকবে। কি থাকবে? বিশেষ্য পদ থাকবে, বা যেটাকে আমরা বলি নাউন। সো দ্বিগু সমাসে কি থাকবে? পরপদ প্রদান থাকবে এবং পূর্বপদে একটা সংখ্যা থাকবে। যেমন তোমাকে বলছে শতাব্দী, শতাব্দী। তোমাকে বলছে সপ্তাহ, তোমাকে বলছে চতুর্ভুজ, চতুর্ভুজ। তোমাকে বলা হয়েছে চৌরাস্তা, তোমাকে বলা হয়েছে চৌরাস্তা। এখন তুমি দেখো এই প্রতিটা সমাসের মধ্যে, এই প্রতিটা সমাসের পূর্বপদে কিন্তু সংখ্যা আছে। শত বলতে কি? 100কে বোঝায়। অব্দ মানে হচ্ছে যে সাল, বিশেষ্যকে বোঝায়। সপ্তাহ, সপ্তাহ মানে হচ্ছে যে 7 বোঝায়। আর অহ মানে হচ্ছে যে দিনকে বোঝায়। অহ মানে হচ্ছে যে বিশেষ্য। তার মানে পূর্বপদ তুমি কি দেখতে পাচ্ছ? সংখ্যা দেখতে পাচ্ছ। চতুর্ভুজ, 4 বাহুর সমাহার। 4 একটা সংখ্যাবাচক পদ এবং ভুজ, বাহু একটা বিশেষ্য পদ। হ্যাঁ। চৌরাস্তা, চৌরাস্তা বলতে 4 একটা সংখ্যাবাচক শব্দ এবং রাস্তা একটা নাউন কিংবা বিশেষ্য। তার মানে এই দ্বন্দ্ব দ্বিগু সমাস চেনার জন্য আমাদের প্রথম যে টেকনিকটা সেটা হচ্ছে যে এইগুলোতে পরপদ প্রদান হবে। দেখো পরপদ, শতাব্দী, শত অব্দের সমাহার। বেশ বাক্যের মধ্যে সমাহার বসাই দিলেই হবে। সমাহার মানে হচ্ছে যে মিলন, অর্থাৎ শত বা 100 সালের সমাহারকেই তো আমরা শতাব্দী বলি। তার মানে শতটা কিন্তু প্রাধান্য পাচ্ছে না। পূর্বপদ শত, শতাব্দী বলতে কি আমরা 100 বুঝি? না, শতাব্দী বলতে কিন্তু আমরা আলটিমেট একটা অব্দকে কিংবা একটা সালের সমষ্টি, 100টা বছরের সমষ্টিকে কিন্তু বোঝে। তোমাকে বলা হইল যে তিনি প্রায় 1 শতাব্দী বেঁচে ছিলেন, তার মানে 100 বছর বেঁচে ছিলেন। তোমার মাথায় কিন্তু প্রথমে কিন্তু বছরটা আসতেছে। ঠিক আছে? 1 শতাব্দী মানে হচ্ছে
মানে 100 বছর, বছরটা কিন্তু আসতেছে। ঠিক তেমনিভাবে সপ্তাহ, সপ্তাহ বলতে কিন্তু আমরা 7কে বুঝি না, সপ্তাহ বলতে আমরা একটা দিনের সমষ্টিকে বুঝি, 7 দিনের সমষ্টি। তার মানে অহটাকে বা দিনটাকে কিন্তু এখানে বোঝাচ্ছে। পরপদ প্রদান, এই দেখো পরপদ প্রদান। চতুর্ভুজ, 4টা বাহুকে কিন্তু তুমি বুঝতেছো, 4কে কিন্তু বুঝতেছো না। চৌরাস্তা, চৌরাস্তা বলতে আলটিমেট এই যে পরপদ রাস্তাটাকে বুঝতেছো। ধরো যে তোমাকে কেউ বললো যে বন্ধু আমি চৌরাস্তায় আসি, তুই আমার সাথে একটু দেখা করে যা, যে আমি এই যে চৌরাস্তা আছি, তার মানে চৌরাস্তা বলতে তুমি আসলে একটা রাস্তাকে বুঝতেছো, এই যে পরপদ প্রদান। সো পরপদ প্রদান যদি হয় এবং পূর্বপদে যদি সংখ্যা থাকে তাহলে এটা হবে দ্বিগু সমাস। আশা করি তোমরা এই জিনিসটা খুব সহজভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে? সো ক্লাসটা যাদের ভালো লাগবে একটু শেয়ার করে রাখবা নিজ নিজ টাইমলাইনে এবং ফ্রেন্ডদেরকে কিন্তু বেশি বেশি মেনশন করে দিবা। এবার আসো কর্মধারয় সমাসটা আমরা এখানে শিখব। সো কর্মধারয় সমাসের মধ্যে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে কর্মধারয় সমাসেও কিন্তু পরপদ প্রদান। কোন পদ প্রদান? কর্মধারয় সমাসে পরপদ প্রদান। এখন তোমরা বলবা যে ভাই কর্মধারয় সমাসে পরপদ প্রদান, আবার এখানে আপনি বলছেন যে দ্বিগু সমাসে পরপদ প্রদান। মনে রাখবা কর্মধারয় সমাস চেনারও কিন্তু একটা টেকনিক আছে, কর্মধারয় সমাস চেনারও একটা কিন্তু টেকনিক আছে। উভয় পদ, তারপর এটা হচ্ছে যে পরপদ, এবং এইটাও কি জানো, এইটাও পরপদ প্রদান। পরপদ প্রদান হইল এইখানে কিন্তু আর সংখ্যা থাকবে না, এখানে কিন্তু কি থাকবে? বিশেষ্য অথবা বিশেষণ থাকবে। কি থাকবে? বিশেষ্য অথবা বিশেষণ থাকবে পূর্বপদে। কি থাকবে? পূর্বপদে বিশেষ্য অথবা বিশেষণ থাকবে। কিভাবে? আমি বললাম যে সিংহাসন, আমি কি বললাম? সিংহাসন। এখন সিংহাসন বলতে কিন্তু সিংহ এবং আসন, সিংহ প্লাস আসনকে কিন্তু বোঝাইতেছে, তাই তো? এখন সিংহটা একটা সংখ্যাবাচক বিশেষ্য পদ, আসনটা একটা বিশেষ্য পদ। এখন তোমাদেরকে আমি বলবো যে এখানে কি কোনো তুমি দ্বিগু সমাসে আমরা জানতাম যে সংখ্যা থাকতো, এখন তুমি দেখো তো পূর্বপদে এখানে কি সংখ্যা আছে? এই সিংহ বলতে কি আমরা কোনো সংখ্যাকে বুঝি? তার মানে এটা দ্বিগু সমাস হচ্ছে না। দ্বিগু সমাসে 100% সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যাযুক্ত থাকবে। দ্বিগু সমাস সংখ্যা ছাড়া হয় না, বোঝা গেছে? সংখ্যা দিয়ে আরেকটা সমাস হয় বহুব্রীহি সমাস, সেটাও আমরা আলোচনা করব। সো এখন আমাকে বলো সিংহাসন বলতে আলটিমেট তুমি এই পরপদ আসনটাকে বুঝতেছো না? সিংহাসন বলতে তুমি কি সিংহটাকে বুঝো? সিংহাসন বলতে তুমি আসলে একটা আসনকে বুঝো, রাজকীয় আসন, বা একটা চেয়ারকে বুঝো, বা একটা চেয়ার কিংবা একটা আসনকে কিন্তু তুমি এখানে বুঝতেছো। সো আমাদের এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কর্মধারয় সমাসে সর্বদা পরপদ প্রদান। তোমাকে বলা হইল ধরো যে গোলাপ ফুল, তোমাকে কি বলা হইলো? গোলাপ ফুল। গোলাপ ফুল। এখন গোলাপ ফুল বলতে তুমি কি আসলে গোলাপটাকে বুঝতেছো না ফুলটাকে বুঝতেছো? সত্য করে বলো। গোলাপ ফুল, গোলাপ কি কোনো সংখ্যাবাচক শব্দ? উত্তর হচ্ছে যে না, উত্তর হচ্ছে যে না। তার মানে এটা দ্বিগু সমাস হবে না, কারণ দ্বিগু সমাসের পূর্বপদের সংখ্যা থাকে। এখন তোমরা বলো গোলাপ ফুল বলতে একটা বিশেষ্য, ফুলটাও বিশেষ্য। আমি বলছি বিশেষ এবং বিশেষণ এগুলো মিলেই থাকবে, দুইটাও বিশেষ্য হইতে পারে, দুইটা বিশেষণ হইতে পারে, এবং পরপদের অর্থে প্রাধান্য পাবে। এখন বলো গোলাপ ফুল বলতে আসলে তুমি গোলাপটাকে বুঝতেছো না, একটা ফুল বুঝতেছো, ঠিক না? একটা ফুলের নাম কিন্তু গোলাপ। সো গোলাপ ফুল বলতে আলটিমেট তুমি একটা ফুলকে বুঝতেছো, তাই তো? সো পরপদ প্রদান। সো পরপদ প্রদান যদি থাকে এবং যদি বিশেষ্য বিশেষণ নিয়ে খেলামেলা হয় তাহলে সেটাকে আমরা কি করব? সেটাকে আমরা দাগ দিব কর্মধারয় সমাস। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার আসেন আমরা পরবর্তীতে দেখাবো আমাদের জন্য একটা সমাসের সাথে কিন্তু অন্য সমাসের যথেষ্ট পার্থক্য আছে। পরীক্ষার্থীরা বা শিক্ষার্থীরা এই জিনিসটা ধরতে পারে না। তুমি যদি আজকে ক্লাসটা করার মাধ্যমে তুমি যদি এইটা একটু দেখো আজকের ক্লাসটা 10-15 মিনিটের একটা ক্লাস, এটার মাধ্যমে আমার কাছে মনে হয় যে তোমাদের বেসিকটা অনেকাংশে ক্লিয়ার হবে সমাস নিয়ে। তৎপুরুষ সমাসে পরপদ প্রদান। সো আমরা একটা জিনিস এখানে পেয়ে গেলাম যে 3টা সমাসে পরপদ প্রদান, এবং এই 3টা সমাসকে আমরা বলতে পারি দ্বিতক, দ্বিগু, তৎপুরুষ, কর্মধারয়। এই 3টা সমাসে কোন পদ প্রদান ভাইয়া? পরপদ প্রদান। অন্য যে বাকি যে 3টা পদ আছে, বাকি 3টা পদের একটা পদের মধ্যে উভয় পদ প্রদান। মনে রাখবা সমাসে সর্বদা 2টা পদ থাকবে। কয়টা পদ থাকবে? সমস্ত পদে 2টা পদ কিন্তু থাকবে পরীক্ষাতে। সো 2টা পদের মধ্যে যেগুলোতে পরপদ প্রদান এগুলোতে এই 3টা হওয়ার একটা চান্স আছে। যেটাতে উভয় পদ প্রদান সেটা দ্বন্দ্ব সমাস। আর অব্যয়ভাব সমাস তোমাদেরকে বলে দিই, অব্যয়ভাব সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদ প্রদান। কোন পদ প্রদান? পূর্বপদ প্রদান। লেখা দেখা যায় কিনা জানি না, আমি একটু অন্য কালার নেওয়ার চেষ্টা করলাম। আর বহুব্রীহি সমাসে কোন পদ প্রদান জানো ভাইয়া? বহুব্রীহি সমাসে ভিন্ন পদ বা অন্য পদ প্রদান। কোন পদ? অন্য পদ। অর্থাৎ এখানে কি পূর্বপদ পরপদ কোনোটাকে না বুঝিয়ে সম্পূর্ণ অন্য আরেকটা পদকে যদি বোঝায় সেটাকে বলা হবে বহুব্রীহি সমাস। যাই হোক আমরা তৎপুরুষ সমাসটা একটু দেখি, যেটার মধ্যে পরপদ প্রদান থাকবে। ধরো আমরা তৎপুরুষ সমাসের ক্ষেত্রে লিখলাম তৎপুরুষ সমাস আমরা কিভাবে লিখব? ধরো যে সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে,
পূর্বপদে বিভক্তি লোপ পাবে। বিভক্তি তো তোমরা জানো যে শব্দের সাথে অতিরিক্ত কোনো জিনিস যুক্ত হবে শব্দের শেষে, যেটাকে আমরা ইংরেজিতে বলি সাফিক্স। পূর্বপদে বিভক্তি লোপ পাবে। লোপ মানে হচ্ছে যে বাদ যাবে, লোপ পাবে। হ্যাঁ, বিভক্তি কিভাবে? ধরো যে একটা শব্দ আছে রাজা, হ্যাঁ, এর সাথে যুক্ত হয়েছে র, যুক্ত হয়েছে রাজার ছেলে। আমি বললাম যে রাজার ছেলে, তাই তো, রাজার ছেলে। সো মূল শব্দটা ছিল রাজা, এর সাথে কি যুক্ত হয়েছে? একটা র বিভক্তি যুক্ত হয়েছে। সো শব্দের অতিরিক্ত যা যুক্ত হবে শব্দের শেষে সেটাই হবে বিভক্তি। আরেকটা জিনিস তোমাদেরকে বলি, ধরেন আমি বললাম যে টাকায় কিনা হয়, টাকায় কিনা হয়। এখন মূল শব্দ ছিল টাকা, এর সাথে কি যুক্ত হয়েছে? একটা অন্তস্থ যুক্ত হয়েছে, এইটাই বিভক্তি। সো পূর্বপদে বিভক্তি লোপ পাবে এবং এটার মধ্যে পূর্বপদ প্রদান থাকবে, পরপদ প্রদান থাকবে তৎপুরুষ সমাসে। যেমন আমি তোমাকে বললাম রাজার পুত্র, রাজার পুত্র, তাই তো, এটাকে আমরা কি বলি? রাজপুত্র, কারণ আমরা জানি যে র বিভক্তি লোপ পাবে, রাজপুত্র। এখন তুমি বলো রাজার পুত্র থেকে আসছে রাজপুত্র, তার মানে পূর্বপদে বিভক্তি লোপ পাইছে, আমাদের ফার্স্ট কন্ডিশন মানছে। এবার দেখো এটা পরপদ প্রদান কিনা। রাজপুত্র বলতে কি আমরা রাজটাকে বুঝি, এই পূর্বপদে রাজকে বুঝি না। রাজপুত্র বলতে একটা ছেলেকে আমরা বুঝতেছি, পুত্র একটা ছেলে মানুষকে আমরা বুঝতেছি যে যার বাবা রাজা, তার মানে এখানে পরপদ 100% এখানে প্রদান। আচ্ছা, এখন তুমি আরেকটা জিনিস তোমাকে বলি, সেটা হচ্ছে যে রাজপুত্র, তারপর বলি হাঁসের রাজা। কি বলি আমরা? হাঁসের রাজা। এটাকে আমরা কি বলি বলো তো ভাইয়া? এটাকে আমরা বলি রাজহাঁস, তাই তো। তো প্রথম কন্ডিশন কি ছিল আমাদের? প্রথম কন্ডিশন হচ্ছে যে এখানে কি থাকবে? পূর্বপদে বিভক্তি লোপ পাবে। দেখো তো হাঁসের রাজা, মূল শব্দটা ছিল ভাইয়া হাঁস, এর সাথে কোন বিভক্তি যুক্ত হয়েছে? এর বিভক্তি। কিন্তু এর বিভক্তটাকে আমরা রাজহাঁসের মধ্যে বলতেছি? বলি নাই। এবং রাজাটা আমরা এখানে পূর্বপদে নিয়ে আসছি। এখন তোমাদের কাছে প্রশ্ন, হাঁসের রাজা থেকে আসছে রাজহাঁস। এখন রাজহাঁস বলতে পূর্বপদ রাজকে বুঝতেছো নাকি হাঁসটাকে বুঝতেছো? তুমি বলবো যে রাজহাঁস বলতে ভাই আসলে একটা হাঁসকে বুঝতেছি, যেটা হাঁসের থেকে একটু, স্বাভাবিক হাঁসগুলোর থেকে একটু বড় আকৃতির, বা খাইতে মজা না। তো দেখো, রাজহাঁস যদি হাঁসকে বোঝায় তার মানে পরপদ প্রদান। আমরা জানি যে পরপদ প্রদান হইলে এটা 3টা সমাস হইতে পারে। সংখ্যাবাচক হইলে দ্বিগু সমাস, কর্মদ্বারয় সমাসের পরপদের মধ্যে একটা বিশেষ্য থাকবে, আর তৎপুরুষ সমাস পরপদ প্রদান, কিন্তু এখানে কি থাকবে? বিভক্তি লোপ পাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝে ফেলছো। এখন এইবার আসো আমরা বাকি জিনিসটা দেখাবো। বাকি জিনিসটা হচ্ছে যে তোমাদের কি সমাস? তোমাদের অব্যয়ভাব সমাস। এখন আমাকে বলো ভাইয়া, তোমরা কি উপসর্গটা জানো? উপসর্গ যদি জানো তাহলে তোমাদের কাছে এটা একদম দুধবাত মনে হবে। উপসর্গ যদি জানা থাকে তাহলে এটা দুধবাত মনে হবে। কারণ মনে রাখবা, যে সকল উপসর্গ, মানে পৃথিবীতে যে বাংলা ব্যাকরণে যে 61টা উপসর্গ আছে, এই 61টা উপসর্গ দিয়ে যে শব্দগুলো হবে, এই সকল শব্দ হবে অব্যয়ভাব সমাস। কিভাবে আমি তোমাদেরকে একটু বলি। ধরো আমাদের প্রথমে জানতে হবে অব্যয়ভাব সমাস আসছে অব্যয় থেকে। কি থেকে আসছে? অব্যয় থেকে। এবং অব্যয় মানে হচ্ছে যে ওয়ান কাইন্ড অফ উপসর্গ, বা উপসর্গকে আমরা ধরতে পারি অব্যয়। উপসর্গ মানে কি? যেটা শব্দের পূর্বে যুক্ত হবে। যেমন আমরা এখানে লিখলাম গড়মিল। এখন গড় একটা উপসর্গ, বা গড়কে আমরা বলতে পারি একটা অব্যয় পদ। অব্যয় মানে হচ্ছে যে পদগুলোর কোনো ব্যয় হবে না, পরিবর্তন হবে না। এবং গড়কে তোমরা জানো যে, তোমরা যদি উপসর্গ পড়ে থাকো তাহলে জানো যে এগুলো হচ্ছে যে একটা কি? উপসর্গ। সো উপসর্গ দিয়ে যে শব্দগুলো থাকবে এটাকেই কিন্তু বলা হবে অব্যয়ভাব সমাস। তোমাকে বলছে উপকণ্ঠ, তোমাকে বলছে বিশৃঙ্খলা, তোমাকে বলছে বেয়াদব। সো তুমি যদি উপসর্গগুলো জানো তাহলে তুমি জানো যে বে একটা উপসর্গ, উপসর্গ, বি উপসর্গ। সো এগুলোর মাধ্যমে, উপসর্গ মাধ্যমে যেগুলো গঠিত হবে শর্ট টেকনিক, সেটা অব্যয়ভাব সমাস। বোঝা গেছে? এবার আসলে লাস্ট বহুব্রীহি সমাস। এটা একটু ডিফারেন্ট সমাস। কেন ডিফারেন্ট সমাস সেটা আমি বলে দিই। তারা বলছে যে বহুব্রীহি সমাসে নাকি কি লাগবে না? বহুব্রীহি সমাসে নাকি পূর্বপদ পরপদ কোনোটাকেই বোঝাবে না, ভিন্ন একটা পদকে বোঝাবে। ওকে ফাইন, ঠিক আছে। আসো কিভাবে ভিন্ন পদকে বোঝায় আমরা একটু দেখি। ধরো এই যে ভিন্ন পদ বা অন্য পদ, সেটা কিভাবে আমরা বুঝবো? ধরো তোমাকে বলছে গায়ে হলুদ, তাই তো। এখন গায়ে হলুদ যদি বোঝায়, এখন পূর্বপদ গায়ে এবং হলুদ। বলো গায়ে হলুদ বলতে তুমি গাকে বুঝতেছো নাকি হলুদকে বুঝতেছো? পূর্বপদ পরপদ, বলো কোনটাকে বুঝতেছো? তুমি বলবা যে একটু চিন্তা করি, না ভাই গায়ে হলুদ তো বলতে তো আসলে গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, বরং গায়ে হলুদ বলতে আসলে একটা ভিন্ন একটা পদ বোঝাইতেছে। এটার নাম হচ্ছে একটা অনুষ্ঠানকে বোঝাইতেছে। সো এই গায়ে হলুদটা একটা অনুষ্ঠানকে বোঝাইতেছে। পূর্বপদ গাকেও বুঝতেছে না, হলুদকেও বোঝাইতেছে না, ভিন্ন একটা পদ কিংবা অন্য একটা পদকে বোঝাইতেছে। সেইটাই বহুব্রীহি সমাস।
আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাকে বলা হয়েছে হাতে খড়ি কোন সমাস। এখন তুমি বলবা যে ভাই একটু চালাক হইলে যে ভাই হাতে খড়ি বলতে হাতকেও বুঝাইতেছে না, খড়িকেও বুঝাইতেছে না। হাতে খড়ি বলতে আসলে একটা অনুষ্ঠান বোঝায়, যে এখানে প্রাথমিকভাবে শিশুদের হাতে শিক্ষার উপকরণ বা এই টাইপের কিছু দেয়া হয়, সেটাকেই তো আমরা হাতে খড়ি বলি। তোমাকে বলছে মৎস্যগন্ধা। কি বলছে? মৎস্যগন্ধা। এখন মৎস্যগন্ধা বলতে পূর্বপদ মৎস্যকেও বুঝাইতেছে না, গন্ধকে বুঝাইতেছে না, বরং মৎস্যগন্ধা বলতে আসলে মহাভারতের একটা চরিত্র, সত্যবতী একটা চরিত্র, যিনি জেলেদের সাথে থাকতে থাকতে তার দেহে মাছের ন্যায় গন্ধ করতে, এই জন্য তাকে বলা হয়তো মৎস্যগন্ধা। এখানে মাছকেও বুঝাইতেছে না, গন্ধটাকে বুঝাইতেছে না, বরং একটা চরিত্র, একটা ক্যারেক্টারকে বুঝাইতেছে, একটা চরিত্র কিংবা একটা ক্যারেক্টারকে কিন্তু এখানে বুঝাইতেছে। তোমাকে বলছে 10 ভুজা। কি বলছে? 10 ভুজা। এখন 10 ভুজা বলতে তুমি 10কেও বুঝতেছো না, ভুজকেও, মানে 10 মানে হচ্ছে যে সংখ্যা, ভুজ মানে হচ্ছে যে হাত, ঠিক আছে? এখন 10 ভুজা বলতে তুমি 10কে বুঝতেছো না, হাতকে বুঝতেছো না, বরং 10 ভুজা বলতে কিন্তু অন্য একটা পদকে বোঝায় বা ভিন্ন পদ, দেবী দুর্গাকে কিন্তু বোঝায়, দেবী দুর্গা। এরকমভাবে কি বোঝায়? দশানন, রাবণকে বোঝায়, 10টা আনন যার, মাথা যার, ঠিক আছে? সো আলটিমেট ভিন্ন পদ যদি বোঝায়, অন্য পদ যদি বোঝায়, তাহলে সেটা হবে বহুব্রীহি সমাস। সো আমার সাথে সাথে একবার বলো এবং এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও। দেখো ভাইয়া তোমাকে কত সহজে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছি। সমাস শিখতে নাকি 6 মাস লাগে, অনেক দেরি লাগে। সো আমরা আশা করবো যে এখান থেকে সমাসের বেসিক জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারছি। দ্বন্দ্ব সমাসে উভয় পদ প্রদান, দ্বিগু কর্মদ্বারয় তৎপুরুষ, তক মানে দ্বিগু তৎপুরুষ কর্মদ্বারয়, এই তিনটাতে পরপদ প্রদান। অব্যয়ভাব সমাসে অব্যয় কিংবা উপসর্গের প্রাধান্য থাকবে, এখানে পূর্বপদ প্রদান। এবং লাস্ট আরেকটা হচ্ছে যে বহুব্রীহি সমাস, এখানে ভিন্ন পদ কিংবা অন্য আরেকটা পদ প্রদান, তৃতীয় পদ প্রদান আমরা ধরতে পারি। সো এই ছিল তোমাদের আজকের ক্লাস, এবং আজকের ক্লাসটা তোমাদের কাছে, সমাজটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাবা। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবা। এবং তোমাদের সাথে আজকে ক্লাসে ছিলাম আমি মার্জানী খান অন্তর। আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং আমি চাই তোমরাও অ্যাডমিশন, এইচএসসি এই ফেজগুলো পেরিয়ে তোমরা ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাও। সেই জন্য তোমাদের জন্য, সবার জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।